আজকে সরলরেখার আমাদের থার্ড ক্লাস। তো আজকে এই সরলরেখার থিওরি আমাদের কমপ্লিট হয়ে যাবে। আজকে মেনলি সরলরেখা, দুটো সরলরেখার মধ্যে যে অন্তর্বর্তী কোণ, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের পড়াশোনা। তো দেখা যাক, শুরু করা যাক আজকে ক্লাসটা। প্রথমে দুটো সরলরেখা, যে কোনো একটা 2D প্লেনে দুটো সরলরেখা একমাত্র দুটো কেস হতে পারে। হয় দুটো সরলরেখা আমার সমান্তরাল, না হলে যদি সাপোজ দুটো সরলরেখা সমান্তরাল না হয়, তারা কোথাও না কোথাও গিয়ে ঠিক ছেদ করবে। হ্যাঁ কি না? তারা কোথাও না কোথাও গিয়ে ঠিক ছেদ করবে। তো আমাদের দুটো কেস হতে পারে, যদি দুটো সরলরেখা থাকে হয় তারা সমান্তরাল হবে, নাহলে তারা পরস্পর ছেদী হবে। এখন কখন দুটো সরলরেখা সমান্তরাল হবে আর কখন দুটো সরলরেখা পরস্পর ছেদী হবে? প্রথমত এইখানে দেখো দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। আগে আমাকে তোমরা মনে করে দেখো, আগে আমরা ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম যে প্রবণতা কাকে বলে আর নতি কাকে বলে। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এইখানে যে সরলরেখাটা আছে, এই যে সরলরেখাটা, এই কোণটাকে কি বলা হয়? নতিকোণ বলা হয়, তাই তো? এখন ধরে নাও এখানে একাধিক সরলরেখা সমান্তরাল, একাধিক সরলরেখা সমান্তরাল। তাহলে এই প্রত্যেকটা যে সরলরেখা সমান্তরাল, দেখো এদের প্রত্যেকের নতিকোণ সেম না? হ্যাঁ কি না? প্রত্যেকের নতিকোণ সেম। তার মানে এই কোণটাও থিটা, এটাও থিটা, এটাও থিটা। তার মানে সরলরেখা, যে সমস্ত সরলরেখা সমান্তরাল তাদের সবার নতিকোণ সমান। তার মানে নতিকোণ সমান মানে, আর প্রবণতা আমরা কাকে বলেছিলাম? প্রবণতা বলেছিলাম নতিকোণের ট্যান ভ্যালুকে, তাই তো? তাহলে সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত কি? আমার তাদের প্রবণতাগুলো সেম হবে, কারণ থিটাগুলো যদি সেম হয় তাহলে তাদের ট্যান ভ্যালুগুলো কী হবে? সেম হবে। তাহলে দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? তাদের প্রবণতা সেম। আর দুটো সরলরেখা অসমান্তরাল মানে কি? যখন তাদের প্রবণতাগুলো সমান নয়, প্রবণতাগুলো অসমান। তার মানে দুটো সরলরেখা কখন অসমান্তরাল হয়? যখন তাদের প্রবণতাগুলো আলাদা আলাদা হয়। আর দুটো সরলরেখা যদি অসমান্তরাল হয়, ধরো দুটো সরলরেখা অসমান্তরাল, তার মানে তারা নিশ্চয়ই পরস্পর ছেদী, কোথাও না কোথাও ছেদ করেছে। তাহলে দুটো সরলরেখা পরস্পর ছেদ হওয়ার কন্ডিশন কি? প্রবণতাগুলো আনইকুয়াল হবে, প্রবণতাগুলো অসমান হবে। দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের প্রবণতাগুলো সেম। এবার দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করে সেটা দেখো। ধরো তোমার দুটো সরলরেখা দেওয়া আছে, y = m1x + c1, আর একটা ধরে নাও y = m2x + c2। ধরো এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা, এই যে দুটো সরলরেখা আছে। এখন এদের মধ্যবর্তী কোণ আমি কি করে নির্ণয় করব? তাহলে ধরে নাও এখানে তুমি একটা লাইন কল্পনা করে নাও, x অক্ষের প্যারালাল একটা লাইন কল্পনা করে নাও। আচ্ছা, তার আগে তুমি দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 1 নম্বর সরলরেখার, 1 নম্বর যে সরলরেখা তার নতিকোণ। আর এই যে কোণটা, এই কোণটা আমি বলতে পারি আমার 2 নম্বর সরলরেখার নতিকোণ, θ1 আর θ2, তাই তো? তার মানে আমি বলতে পারি m1 = tan θ1 আর m2 = tan θ2। হ্যাঁ কি না? এটা বলা যাবে। আচ্ছা, এবার যদি এই অ্যাঙ্গেলটা θ1 হয়, তাহলে আমি বলতে পারবো এইখান থেকে এই অ্যাঙ্গেলটা θ1, তাই তো? θ1। আচ্ছা, আর তেমনি আমি বলতে পারবো এইটুকু অ্যাঙ্গেলটা, এইখান থেকে শুধু এইটুকু অ্যাঙ্গেলটা θ2। কারণ দেখো এটার সাথে এটা অনুরূপ কোণ না? এইটা যদি θ2 হয় তাহলে এইখানে এই অ্যাঙ্গেলটা θ2, অনুরূপ কোণ পড়েছিলাম আমরা। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি আমি কি বের করতে চাইছি? দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ। তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ মানে আমার রিকোয়ার অংশ কোণ, আমার রিকোয়ার কি? আমার রিকোয়ার হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আমার রিকোয়ার। এইখান থেকে এই যে অ্যাঙ্গেলটা, এইটুকু অ্যাঙ্গেলটা আমার রিকোয়ার। এখন দেখো আমার এই সব কোণটা θ1, এখান থেকে শুরু করে এতটা θ1, আর এখান থেকে এইটুকুটা হচ্ছে θ2। তাহলে মধ্যিখানের এই অ্যাঙ্গেলটা কত? মধ্যিখানের এই অ্যাঙ্গেলটা হলো θ1 - θ2। হ্যাঁ কি না? তাহলে আমার কি দরকার? আমার দরকার হচ্ছে θ1 - θ2, θ1 - θ2 সমান কত এটা বের করো, তাই তো? তাহলে আমি যদি এই θ1 - θ2, এই সরলরেখার মধ্যবর্তী যে কোণটা আছে তার ট্যান ভ্যালু বের করছি। এবার আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে tan a - b, সেটা কি হয়? tan a হয় মাইনাস tan b হয় বাই 1 প্লাস tan a ইন্টু tan b হয়। কি বললাম? tan a - b একটা ফর্মুলা শিখেছিলাম আমরা, সেটা কি হয়? tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b, 1 প্লাস tan a ইন্টু tan b। তাহলে ওখান থেকে লিখলাম tan θ1 - θ2, কি লিখলাম? tan θ1 - tan θ2 বাই 1 প্লাস tan θ1 ইন্টু tan θ2। এবার দেখো এই tan θ1 মানে হচ্ছে প্রথম সরলরেখার আমার প্রবণতা,
কারণ থিটা ওয়ানটা হচ্ছে নতিকোণ, তাহলে M1 হচ্ছে tan থিটা ওয়ান আর M2 হচ্ছে tan থিটা টু। তাহলে এইখানে আমি লিখতে পারি যে M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 ইন্টু M2। এখন আমার তো এইটা ট্যান, আমার এই যে দুটো সরলরেখা, এটা আমি কি বের করলাম, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের যে ট্যান ভ্যালু সেটা বের করলাম। আমাকে বের করতে হবে কি, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ, তাহলে আমাকে থিটা ওয়ান মাইনাস থিটা টু বের করতে হবে। তাহলে থিটা ওয়ান মাইনাস থিটা টু এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে আমি কি বলতে পারি, থিটা ওয়ান মাইনাস থিটা টু সমান হচ্ছে ট্যান ইনভার্স M1 মাইনাস M2 ইন্টু 1 প্লাস M1 M2, y1 প্লাস M1 M2। এবার এইটা হচ্ছে তোমার দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ। কিন্তু তুমি ভালো করে খেয়াল করবে, তোমাকে তোমার বইতে দেখবে লেখা আছে এখানে প্লাস মাইনাস একটা কথা লেখা আছে, প্লাস মাইনাস একটা কথা লেখা আছে। এই প্লাস মাইনাসটার মানে কি, ধরো তোমার এই ধরো দুটো সরলরেখা আছে, তখন এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ দেখো, এটাও একটা হতে পারে, আবার দেখো এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ এটাও হতে পারে। এখন ভালো করে খেয়াল করে দেখো, এই কোণটা যদি তোমার সূক্ষ্ম কোণ হয় তাহলে এই কোণটা কি হবে, স্থূলকোণ। তার মানে এখন ভেবে দেখো, আমরা কি জানি 0 থেকে 90 এর মধ্যে যদি থিটা 0 থেকে 90 এর মধ্যে হয় তাহলে সেখানে ট্যান ভ্যালুটা কি হয়, পজিটিভ হয়, ট্যান ভ্যালু কি হয়, পজিটিভ হয়। আর 90 থেকে যদি থিটাটা 180 এর মধ্যে হয় তখন সে আমার ট্যান ভ্যালুটা কি হয়, ট্যান ভ্যালুটা কি হয়, নেগেটিভ হয়, তাই তো, তখন আমার ট্যান ভ্যালুটা কি হয়, নেগেটিভ হয়। তাহলে ভেবে দেখো, তাহলে যখন মধ্যবর্তী কোণটা সূক্ষ্ম কোণ, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2। এটা কখন, যখন থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল বা থিটাটা যখন সূক্ষ্ম কোণ, এটা কখন, যখন থিটাটা সূক্ষ্ম কোণ। আর যখন আমার এই বড় অ্যাঙ্গেলটা বের করতে দেবে, দুটো সরলরেখার মধ্যে সূক্ষ্ম কোণ একটা হয়, একটা স্থূলকোণ হয়, যখন স্থূলকোণটা বের করতে দেবে তখন থিটা হচ্ছে ট্যান ইনভার্স মাইনাস M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2। তাহলে কখন প্লাস হচ্ছে, যখন এই থিটাটা আমি সূক্ষ্মকোণটা বের করতে চাইছি, আর কখন এটা মাইনাস হয়ে যাচ্ছে যখন আমি এই স্থূলকোণ। এবার দেখো, এই যে বললাম দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2, যদি তোমার সরলরেখাটা y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে দিয়ে দেয়, দুটো সরলরেখায় y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি mটা সরাসরি পেয়ে যাচ্ছ। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে তোমার M1 আর এটা ধরে নাও তোমার হয়ে যাচ্ছে M2, তাহলে সেক্ষেত্রে তুমি পেয়ে গেলে সরাসরি। কিন্তু যদি সরলরেখাগুলো তোমার এরকম ফর্মে দেয় a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু বা c ইজ ইকুয়াল টু c1 আর a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c2, এই আকারে যদি দেয়, সেক্ষেত্রে তোমাকে এইটাকে তোমাকে আগে এই y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে নিয়ে যেতে হবে। সেখান থেকে m1 তুমি m1কে খুঁজে বের করবে, একইভাবে এটাকে y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে নিয়ে যাবে। কীভাবে দেখিয়ে দিচ্ছি, ধরো এইটাই আছে দ্বিতীয় ইকুয়েশনটা, এখানে আমি কী করবো, b2y ইজ ইকুয়াল টু c2 মাইনাস a2x। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে y সমান c2 বাই b2 মাইনাস a2 বাই b2x। তার মানে এটাকে আমি লিখতে পারি y ইজ ইকুয়াল টু মাইনাস a2 বাই b2x প্লাস c2 বাই b2। তার মানে এই যে দেখো y, এবার দেখো এটা অনেকটা y, এবার এটাকে y ইকুয়াল টু mx প্লাস c এর মতো দেখতে হলো না, যেখানে m কোনটা, এইটা হচ্ছে m। তার মানে এইটা হয়ে যাবে তোমার দ্বিতীয় সরলরেখার প্রবণতা। একইভাবে এটা করবে, এটা হয়ে যাবে তোমার প্রথম, একইভাবে এটাকে যদি করো তবে এখান থেকে তুমি প্রথম সরলরেখার প্রবণতা। এখন ধরো দুটো সরলরেখার লম্ব হওয়ার শর্ত কি, ঠিক আছে, দেখো দুটো সরলরেখা কখন আমার লম্ব হবে, ধরো এই কোণটা এইখানে তো একটা এক্সোক্রেট একটা প্যারালাল লাইন টানলাম, তাহলে যেহেতু প্রথম সরলরেখাটা এক নম্বর সরলরেখা, দু নম্বর সরলরেখা, তাহলে প্রথম সরলরেখার আমার এখানে নতিকোণটা কত আছে, আলফা। তাহলে একইভাবে আগের বারের মতো বলতে পারি এই গোটা কোণটা কত, আলফা। আর দ্বিতীয় সরলরেখার নতিকোণ কত আছে, নতিকোণ আছে বিটা, তার মানে এইখানটা এই কোণটা হচ্ছে কত, বিটা, তাই তো। তাহলে বলো দুটো সরলরেখার মধ্যবর্তী এই কোণটা কত হবে, আলফা মাইনাস বিটা নিশ্চয়ই, তাই তো। এখান থেকে এই সবটা হচ্ছে আমার আলফা, আর এখান থেকে এইটুকুটা হচ্ছে আমার বিটা। তাহলে এইখানটা কত, মধ্যখানটা কত, আলফা মাইনাস বিটা। তাহলে ধরে নাও দুটো সরলরেখা পরস্পর লম্ব, তার মানে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি, তাহলে আলফা মাইনাস বিটা 90 ডিগ্রি, তাই তো। এখান থেকে আমি আরেকটা বলতে পারি আলফা সমান 90 ডিগ্রি প্লাস বিটা বলতে পারি। আচ্ছা, এবার ধরো তুমি এখানে ট্যান আলফা করলে, তাহলে ট্যান আলফা যদি করি কি পাবো, ট্যান 90 ডিগ্রি প্লাস বিটা। আচ্ছা, এবার ট্যান আলফা
এই ট্যান আলফা যে জিনিসটা, আচ্ছা ঠিক আছে, আগে এইটা ভ্যালুটা বের করো। আচ্ছা বলো ট্যান 90 ডিগ্রি প্লাস বিটা, এটা মানে কি? এটা মানে হচ্ছে মাইনাস কট বিটা, আর মাইনাস কট বিটা মানে কি? -1/tan বিটা, -1/tan বিটা। আচ্ছা এখন ধরে নাও প্রথম সরলরেখার প্রবণতা m1, দ্বিতীয় সরলরেখার প্রবণতা m2, তাহলে আমি কি পাচ্ছি? এই দুটোকে যদি গুণ করি, m1 আর m2 যদি আমি গুণ করি কি পাচ্ছি? দেখো m1 এর জায়গায় আমি বসাবো tan আলফা, আর m2 এর জায়গায় কি বসাবো বলো? tan বিটা। m2 এর জায়গায় কি বসাবো? tan বিটা। এবার এই tan আলফার মান কি বেরিয়েছে? 1 - tan বিটা। যখন দুটো সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে দেখো tan আলফার মান কি বেরিয়েছে? 1 - 1/tan বিটা, তাহলে -1/tan বিটা ইন্টু tan বিটা। তাহলে কাটাকুটি করে কত হচ্ছে? -1। তাহলে দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? m1 × m2 সমান -1। তার মানে যদি তাদের প্রবণতা দ্বয়ের গুণফল -1 হয়, তার মানে দুটো সরলরেখা পরস্পর লম্ব। আচ্ছা এবার পরের টপিক আমার কি আছে? কোনো সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ। ধরো তোমাকে একটা সরলরেখা দিয়ে দেবে এবং বলবে ওই সরলরেখার সমান্তরাল কোনো একটা সরলরেখার সমীকরণ বের করতে। মানে ধরো তোমায় এরকম দিল, এই একটা সরলরেখা দিয়ে দিল, বললো এর সমান্তরাল কত সরলরেখা হতে পারে? অসংখ্য সরলরেখা হতে পারে এরকম, এর সমান্তরাল অসংখ্য সরলরেখা হতে পারে। তো কিন্তু তোমার প্রশ্নটা এরকম দেবে, এর সমান্তরাল এই লাইনটা, এই যে লাইনটা আছে, এই লাইনটা সমান্তরাল একটা লাইনটা, যে লাইনটা তোমায় বলে দেবে এরকম কিছু একটা 3,5 বিন্দু দিয়ে যাচ্ছে। তার মানে তখনই দেখো, তখন এই লাইনটা ফিক্সড হয়ে গেল। তখন তার এই লাইনগুলো 3,5 দিয়ে যেতে পারবে না, তখন একটাই সরলরেখা যেটা 3,5 বিন্দু দিয়ে যাচ্ছে। তো আগে জানতে হবে যে কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখা কী টাইপের দেখতে হয়। ধরে নাও, আচ্ছা তার আগে বলো কোনো সরলরেখা সমান্তরাল হওয়ার জন্য কি বলেছিলাম কন্ডিশন? তাদের প্রবণতাগুলোকে সেম হতে হবে, তাই তো? এখন প্রবণতা কিসের ওপর নির্ভর করে? নতির ওপরে প্রবণতা নির্ভর করে, তাই তো? আচ্ছা এখন ধরুন এই একটা সরলরেখা আছে, ax + by + c = 0। তাহলে এটাকে যদি আমি প্রবণতা ছেদিতাংশ আকারে নিয়ে যাই তাহলে প্রবণতা পেয়ে যাব। তাহলে এখান থেকে বলতে পারি by সমান -ax - c। তাহলে আমি বলতে পারি y সমান -a/bx - c। তার মানে এখানে প্রবণতা কত পেলাম? -a/b। তার মানে দেখো মেনলি প্রবণতাটা কিসের উপর নির্ভর করছে? x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করছে, তাই না? -a/b, এটাই তো m আমার প্রবণতা। মানে কি? y = mx + c। তাহলে y = mx + c, আর এখানে mটা হচ্ছে প্রবণতা। তাহলে mটা কার উপর ডিপেন্ড করছে? আমার a আর b। তাহলে এখানে এটা কি ছিল? x এর কোএফিসিয়েন্ট, আর bটা কি ছিল? y এর কোএফিসিয়েন্ট। তার মানে প্রবণতাটা কার উপর ডিপেন্ড করছে? x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্টের উপর নির্ভর করছে। এবার বলো যদি এইটার প্রবণতা আমার m হয়, এটারও প্রবণতা m, তাই তো? তাহলে বলো, তাহলে এটুকু আমি আন্দাজ করতে পারছি তো যে তাহলে এর যে x এর কোএফিসিয়েন্ট, তাহলে এই ধরো এটা সমীকরণ ধরুন এটা আছে ax + by + c = 0। তাহলে এর যে x এর কোএফিসিয়েন্ট, এরও x আর y এর কোএফিসিয়েন্টটা সেম হবে। যেহেতু কার উপর ডিপেন্ড করছে? x এর আর y এর কোএফিসিয়েন্টের উপর প্রবণতাটা ডিপেন্ড করছে, আর এরও প্রবণতা সেম। তার মানে এর x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট সেম হবে। শুধু তফাৎটা কোথায় হবে? এই যে ছেদিতাংশটা আছে, ছেদিতাংশটা অন্য কোনো কিছু একটা k = 0 হবে। দেখো এখানে তুমি বুঝতেই পারবে ছেদিতাংশ মানে কি বলেছিলাম? y অ্যাক্সিসকে কোথায় ছেদ করে, তাই তো? দেখো এই সরলরেখাটা y অ্যাক্সিসকে কোথায় ছেদ করছে? এই c ডিসটেন্সে ছেদ করছে। কিন্তু দেখো এই যে যদি আমি এই লাইনটা, এই সমান্তরাল লাইনটার আমি ইকুয়েশন বের করতে চাই, দেখো এর ক্ষেত্রে ছেদিতাংশটা অন্য না, তাই না? আবার ধরো অন্য আরেকটা আমি সমান্তরাল টানলাম, দেখো এর ক্ষেত্রে ছেদিতাংশটা অন্য আলাদা। আবার ধরো এইখানে একটা টানলাম, তাহলে দেখো ছেদিতাংশটা দেখো সবসময় আলাদা হচ্ছে কিন্তু প্রবণতাটা সেম হচ্ছে। তার মানে কোনো সরলরেখা যদি ax + by + c = 0 হয়, সেই সরলরেখার সমান্তরাল সরলরেখা কীরকম দেখতে হয়? সমান্তরাল সরলরেখাকে দেখতে হয় ax + by + k = 0। এবার k এর ভ্যালু যখন আমি বদলাবো একটা একটা আলাদা আলাদা হবে, তার রেসপেক্টে আমি আলাদা সমান্তরাল সরলরেখা পাবো। এবার দেখো এইখানে তোমার যে অঙ্কটা দিয়েছিলাম, বলেছিলাম যে এই সরলরেখাটা x + by + c = 0 এর কোন সমান্তরাল সরলরেখা 3,5 বিন্দু দিয়ে পাস করে সেই সরলরেখার সমীকরণ বের করো। এখন ধরে নাও সেই সমান্তরাল সরলরেখা হচ্ছে এইটা, যেখানে তোমার k এর ভ্যালুটা কিন্তু আননোন।
তোমাকে এই ইকুয়েশনটা গিভেন করা আছে, তোমাকে এই 1 নম্বর সরলরেখাটা দিয়ে দেওয়া আছে। তাহলে তুমি এ বি সি গুলো জানো, তাহলে তুমি তার সমান্তরাল সরলরেখা কি ধরে নিয়েছো, ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0। তখন এখানেও তোমার এ আর বিটা অজানা কোনটা, কেটা অজানা। তাহলে তুমি যদি কেটা জেনে যাও তাহলেই হয়ে গেল। এখন তোমায় বলে দিয়েছে যে সেই সমান্তরাল সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, 3,5 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এখানে তুমি x এর জায়গায় 3 আর y এর জায়গায় যখন তুমি 5 বসিয়ে দেবে, 5 বসিয়ে সলভ করবে, সেখান থেকে তুমি কি পেয়ে যাবে, k এর ভ্যালু কত পেয়ে যাবে। আর k এর ভ্যালুটা তুমি যখনই এখানে বসিয়ে দেবে তখনই কি হয়ে গেল, এই পার্টিকুলার লাইনটা পেয়ে গেলে, যে লাইনটা এই সরলরেখার সমান্তরাল এবং 3,5 বিন্দুর ওপর দিয়ে পাস করছে। আচ্ছা এখানটা একটু ভুল হয়ে গেছে, সরলরেখাটা কোন লাইনতে কোন বিন্দুর ওপর দিয়ে পাস করছে, 3,5। তাহলে x এর জায়গায় 3 বসবে আর y এর জায়গায় 5 বসবে। এবার ধরো তোমায় বললো একটা সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ করতে। এখন লম্ব সরলরেখার ক্ষেত্রে দেখো, যদি এই একটা লাইন হয়, এর লম্ব সরলরেখা কতগুলো হতে পারে, এরকম অসংখ্য লম্ব সরলরেখা হতে পারে, তাই তো। ধরো নাও এই লাইনটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই সরলরেখাটা আমি লম্ব সরলরেখা বের করবো। লম্ব সরলরেখার ক্ষেত্রে কি হয়, প্রবণতা দ্বারা গুণফল কি হয়, -1। তার মানে এর প্রবণতা আর এর লম্ব সরলরেখার প্রবণতার গুণফল কি হবে, -1 হবে। এখন যদি এই সরলরেখাটা গিভেন আছে, তো এই সরলরেখাটার প্রবণতা বের করে নাও। তাহলে এখান থেকে বলতে পারি যে y ইজ ইকুয়াল টু by ইজ ইকুয়াল টু -ax - c। তার মানে y ইজ ইকুয়াল টু -a/bx - c/b। তাহলে এই সরলরেখার প্রবণতা কত, এই সরলরেখার প্রবণতা কত, -a/m1টা হচ্ছে -a/b। তাহলে এবার বলো -a/b এর সাথে -a/b এর সাথে কত গুণ করলে আমার -1 আসবে, অবভিয়াসলি b/a, হ্যাঁ কি না, অবভিয়াসলি কি b/a, তাই তো। তার মানে অবশ্যই এই যে সরলরেখাটা আছে, যে সরলরেখাটা আমার গিভেন দিয়ে দেওয়া আছে, তার লম্ব সরলরেখার প্রবণতা কি হবে, তার লম্ব সরলরেখার প্রবণতা হবে b/a। লম্ব সরলরেখার লম্বের প্রবণতা কি হবে, b/a। এবার ধরো লম্ব সরলরেখাটার প্রবণতা আমি জেনে গেছি b/a। আচ্ছা এবার লম্ব সরলরেখার সমীকরণ বের করার চেষ্টা করি। আমি লম্ব সরলরেখার ছেদিতাংশ জানি না, আমি লম্ব সরলরেখার ছেদিতাংশটা ধরে নিচ্ছি কি, লম্ব সরলরেখাটার ছেদিতাংশ ধরে নিচ্ছি কে, এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন তাহলে লম্ব সরলরেখার সমীকরণ আমি এটা বলতে পারি y ইজ ইকুয়াল টু m2x প্লাস k, কারণ y ইকুয়াল টু mx প্লাস c একটা সরলরেখার ফর্ম, তাই তো। তাহলে ওখানে লিখতে পারি y ইকুয়াল টু m2x প্লাস k। তাহলে m2 এর ভ্যালু কত, যদি m1 এর ভ্যালু এখানে -a/b বেরিয়েছিল, তাহলে m2 এর ভ্যালু নিশ্চয়ই b/a, তবেই তো m1 m2 গুণ করে -1 হবে, তাই তো। তাহলে m2 এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি b/a প্লাস k ইজ ইকুয়াল টু y। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, y ইজ ইকুয়াল টু b প্লাস ak/a। কিছু ভুল করলাম বোধ হয় না, এখানে x হবে, bx প্লাস ak/a। তার মানে এটাকে আবার এখানে গুণ করে দাও, তাহলে আমি কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমি ay ইকুয়াল টু bx প্লাস k। তার মানে এখান থেকে আবার কি পাচ্ছি, bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়াল টু 0। বা আরেকটা বলতে পারি কি বলতে পারি, মাইনাস bx মাইনাস ay, এখানে ak হবে, এটা মাইনাস ak ইজ ইকুয়াল মাইনাস bx প্লাস ay, মাইনাস bx প্লাস ay, তাই তো। আচ্ছা এবার এখানটা ভালো করে খেয়াল করো, কিভাবে করবে আমি শিখিয়ে দিচ্ছি, কিভাবে করবে খুব ভালো করে খেয়াল করো। যখনই তোমার কোনো সরলরেখার লম্ব সরলরেখার ইকুয়েশন বের করতে হবে, তখনই তুমি x এর কোএফিসিয়েন্টটাকে y এর কোএফিসিয়েন্ট করে দেবে, আর y এর যেটা কোএফিসিয়েন্ট আছে সেটা x কে করে দেবে। দেখো আমার ইকুয়েশনটা কি ছিল, এখানে যদি আমি আরেকবার লিখি ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। দেখো x এর কোএফিসিয়েন্ট a, এখানে দেখো y এর কোএফিসিয়েন্ট -a, আবার দেখো y এর কোএফিসিয়েন্ট b, x এর কোএফিসিয়েন্ট b। তার মানে x এর কোএফিসিয়েন্টটা y কে দেবো, y এর কোএফিসিয়েন্টটা x কে দেবো, আর যে কোনো একটা চিহ্নকে চেঞ্জ করে দেবো, দেখো x এর কোএফিসিয়েন্ট a, তাহলে দেখো এটা লম্ব সরলরেখার কার কোএফিসিয়েন্ট হবে, y এর। দেখো y এর ক্ষেত্রে -a হয়ে গেছে, যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করব, ওই জন্য এটাকে -a করে দিলাম। এখন দেখো y এর কোএফিসিয়েন্ট b, তাহলে লম্ব সরলরেখায় x এর কোএফিসিয়েন্ট b। আচ্ছা তেমনি এবার এটাও লম্ব সরলরেখার সমীকরণ হতে পারে। দেখো
এ এক্স এর কোএফিসিয়েন্ট, ওখানে দেখো এ হয়ে গেছে ওয়াই এর কোএফিসিয়েন্ট, এ কার কোএফিসিয়েন্ট ওয়াই এর, এখানে দেখো ওয়াই এর কোএফিসিয়েন্ট বি, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত মাইনাস বি। তার মানে কিভাবে করব, একটা সরলরেখা যখন দেওয়া থাকবে তার লম্ব সরলরেখার সমীকরণ কি করে বের করবো, তার এক্স এর কোএফিসিয়েন্টটা ওয়াই এর কোএফিসিয়েন্ট করে দেবো, ওয়াই এর কোএফিসিয়েন্টটা এক্স এর কোএফিসিয়েন্ট করে দেবো, আর যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করে দেবো। আর ছেদিতাংশ কি হচ্ছে মাইনাস একে বা প্লাস একে। এখন ভেবে দেখো আমার তো কেটা তো অজানা, কেটা তো আমি ধরে নিয়েছিলাম, তাহলে যদি কে অজানা হয় তাহলে একেও অজানা, তাই তো? তাহলে ছেদিতাংশটা আমি বলতে পারবো না, ছেদিতাংশটা আমি বলতে পারছি না, কারণ কি, কারণ লম্ব সরলরেখা দেখো একটা সরলরেখা যদি আমি এই একটা সরলরেখা আমি টানি, তাহলে লম্ব সরলরেখা তো অসংখ্য হতে পারে। আর দেখো প্রত্যেক ক্ষেত্রে ছেদিতাংশগুলো কি হবে আলাদা আলাদা হবে, তাহলে কে এর ভ্যালুটার উপর ডিপেন্ড করে প্রত্যেকটা সরলরেখা আলাদা আলাদা হবে। মানে কে এর ভ্যালু যখন আলাদা হবে, তুমি ধরো কে এর ভ্যালু K1 তার জন্য এই সরলরেখাটা পেলে, কে এর ভ্যালু K2 তার জন্য এই সরলরেখাটা পেলে, কে এর ভ্যালু K3 তার জন্য এই সরলরেখাটা পেলে। তাহলে কে এর ভ্যালু চেঞ্জ হবে যখন, তখন আলাদা আলাদা লম্ব সরলরেখা পাবে। ধরো এবার তোমাকে একটা ইকুয়েশন দিল 2x + 3y - 5 = 0, বললো এই সরলরেখার একটা লম্ব সরলরেখা সমীকরণ যেটা 1,5 বিন্দু দিয়ে যাচ্ছে, 1,5 বিন্দু দিয়ে যাচ্ছে, সেটা তুমি কি করে করবে? তাহলে প্রথমে এর লম্ব সরলরেখার সমীকরণ কি রকম হতে পারে বলো? কি বললাম, x আর y এর কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো x এর কোএফিসিয়েন্ট 2 আছে, তাহলে সেটা কার কোএফিসিয়েন্ট হয়ে যাবে, y এর। আর দেখো y এর কোএফিসিয়েন্ট 3 আছে, তাহলে এটা কত হয়ে যাবে 3। এবার যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করে দেবো, তার মানে এটা +3 ছিল, তার মানে এটাকে হয় -3 করে দেবো, এটা প্লাসই রয়ে যাবে, প্লাস k = 0। কারণ আমি কি ছেদিতাংশটা জানি, কি ছেদিতাংশটা জানি না। বা এরকমও করতে পারো, দেখো 3x 2y, তুমি এখানে তিনটা চিহ্ন, এটা দেখো +3 ছিল, তুমি এটা -3 করেছো, তাহলে এটাকে, আর এটা দেখো +2 ছিল, +2ই রেখেছো। আমি বলেছিলাম যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করবো, তাহলে তুমি এখানে 3 এর চিহ্ন চেঞ্জ করেছো, ইভেন তুমি এখানে 2 এর চিহ্ন চেঞ্জ করতে পারো, মানে 3x হয়ে গেল, এটা -2y করে দিলে, 3x + -2y + k = 0। এটাও করতে পারো, যে কোনো একটা করতে পারো, ঠিক আছে? চলো আমি প্রথমটাই ধরে নিচ্ছি। এবার এই যে লম্ব সরলরেখা, এটা 1,5 বিন্দু দিয়ে গেছে, যখনই বলছি 1,5 বিন্দু দিয়ে যাচ্ছে তখন সেটা ফিক্সড হয়ে যাচ্ছে। বললাম না, ধরো এই সরলরেখাটা এরকম একাধিক লম্ব সরলরেখা, কিন্তু এই এতগুলো অসংখ্য যে লম্ব সরলরেখা আছে তার মধ্যে কিন্তু একটা লম্ব সরলরেখাই 1,5 বিন্দু দিয়ে যাবে, অন্যগুলো কিন্তু 1,5 বিন্দু দিয়ে যাবে না। যখনই বলছি 1,5 বিন্দু দিয়ে যাবে তখন সরলরেখাটা ফিক্সড হয়ে যাচ্ছে। তার মানে এখানে কেটা আনলো, যখনই কে এর ভ্যালু বদলাবে, আমি বললাম না কে এর ভ্যালু যখনই বদলাবে তখনই বিভিন্ন আলাদা আলাদা সরলরেখা দেবে, তাহলে কে এর ভ্যালুটা ফিক্সড হয়ে গেলে আমরা ওই ফিক্সড সরলরেখাটা পেয়ে যাবো। তখন এখন আমার জানতে হবে কি কে এর ভ্যালুটা। তাহলে এখানে আমি সরলরেখাটা কোন বিন্দুতে পাস করছে, 1,5 বিন্দুতে পাস করছে, তাহলে x এর জায়গায় 1 আর y এর জায়গায় যখন আমি 5 দিয়ে দেবো সেখানে আমি কে এর ভ্যালু পেয়ে যাবো, আর কে এর ভ্যালুটা যেটা পাবো সেখানে কে এর ভ্যালুটা এইটা এর জায়গায় বসিয়ে দেবো, তাহলে আমি সেই লম্ব সরলরেখা সমীকরণ পেয়ে যাবো। মানে ধরো এখানে আমার কে এর ভ্যালু কত হচ্ছে -3 + 10, তার মানে কত হচ্ছে +7, তাই কে এর ভ্যালু -7। তাহলে লম্ব সরলরেখার সমীকরণ কি ছিল, -3x + 2y + k = 0। তাহলে লম্ব সরলরেখার সমীকরণ হচ্ছে -3x + 2y + -7 = 0, কারণ কে এর ভ্যালু -7, তাহলে কে এর ভ্যালুটা পুট করে দিলাম। বুঝা গেল? এবার ধরো আমার লাস্ট টপিক পড়ে আছে, কোনো বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করা হয় কিভাবে। ধরো একটা বিন্দু আছে x1, y1, সেই বিন্দু থেকে ax + by + c = 0 সরলরেখার লম্ব দূরত্ব কি হয় দেখো, সেটা সূত্র হচ্ছে ax1 + by1 + c √a² + b² এর মড। কেন? কারণ দূরত্ব সবসময় পজিটিভ হয়, তখন আমার অ্যান্সার যদি নেগেটিভ আসে আমি কী করে দেবো, শুধু নেগেটিভ মানে মড করে দেবো সেটা। ধরো আমার দূরত্ব কোনো -5 এলো, তখন সেটা মড করে দিলে কী হয়ে যাবে, +5। বুঝা গেল? আচ্ছা, এবার এটা কীভাবে মনে রাখবে দেখো এইখানে আমার x, আমি কোন বিন্দু থেকে দূরত্ব বের করছি, এইটা হচ্ছে আমার ইকুয়েশনটা দেওয়া আছে, সরলরেখার ইকুয়েশনটা, আর দূরত্ব বের করতে হবে x1, y1 থেকে। তাহলে দেখো x এর জায়গায় জাস্ট x1 বসাবো, y এর জায়গায় y1 বসাবো, দেখো বাকি সেম, ax1 + by1 + c √a² + b², মানে x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্টের স্কোয়ার করে তাদের অ্যাড করে রুট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটা তো তোমার সূত্র মুখস্থ করলে, যদি কোনো কারণে সূত্র ভুলে যাও তখন কি করে করবে। দেখো ধরো এই একটা সরলরেখা তোমায় দিয়ে দিয়েছে ax + by + c = 0,
এবার এই সরলরেখাটা তোমায় বলে দিচ্ছে হচ্ছে x1, y1 এই বিন্দুটা থেকে লম্ব দূরত্ব বের করতে। তার মানে তোমায় কি করতে হবে, এখান থেকে এটার উপর একটা লম্ব টানতে হবে। এই যে লম্বটা টানবে এটা আমায় কি বের করতে হবে, এই যে দূরত্বটা এটা আমায় বের করতে হবে। তাই এটা আমি কি করে করতে পারি, এখন দেখো এই যে লম্ব দূরত্বটা এটাকে যদি আমি অন্য একটা লাইন ভেবে নিই, ধরে নাও এটাকে আমি একটা লাইন ভেবে নিলাম, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে এবি সরলরেখার লম্ব সরলরেখা, তাই তো। এবার এই মাত্র আমি তোমায় বলেছি যদি একটা সরলরেখা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হয়, এটা যদি ধরে নাও এটা কার ইকুয়েশন, ধরে নাও এবির ইকুয়েশন, এটা কার ইকুয়েশন, এবির জন্য এটা ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমাকে বলো সিডির ইকুয়েশন কি হতে পারে, সিডির ইকুয়েশন কি হবে বললাম, এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট এক্সচেঞ্জ হবে, পাল্টা বদল হবে, আর শুধু কোনো একটা চিহ্নকে উল্টো করে দেবো, তাই তো। তার মানে আমার bx ay প্লাস কে ইজ ইকুয়াল টু 0, তার মানে যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করে দেবো। তাহলে যদি বিটা প্লাস বি থাকে এটা মাইনাস করে দেবো, তাহলে এটা হয়ে গেল এটা কার সমীকরণ হয়ে গেল, এটা আমি ধরে নিতে পারি সিডির সমীকরণ। কিন্তু এটা আসলে সিডির সমীকরণ নয়, এটা হচ্ছে এবির ওপর যে কোনো লম্ব সরলরেখার সমীকরণ, যে কোনো লম্ব সরলরেখার সমীকরণ। কিন্তু এখানে দেখো আমার দেখো সিডি বিন্দুর ওপর, এখানে আমার সি বিন্দুটা তো গিভেন, তো যে বিন্দুটা থেকে তোমার দূরত্ব বের করতে বলেছে এই x1, y1 বিন্দুটা গিভেন, তাহলে সিডি লাইনটা সি বিন্দুর ওপর দিয়ে যাচ্ছে, তার মানে x1, y1 এর ওপর দিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি যদি এখানে x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসিয়ে দিই, সেখান থেকে আমি কি পেয়ে যাব, k এর ভ্যালু পেয়ে যাবো। সেখানে আমি কি পেয়ে যাবো, k এর ভ্যালু পেয়ে যাবো। আচ্ছা k এর ভ্যালু আমি যখনই পেয়ে গেলাম, তাহলে আমি কার ইকুয়েশন পেয়ে গেলাম, তাহলে আমি সিডির ইকুয়েশন পেয়ে গেলাম, হ্যাঁ কি না। তাহলে সিডির ইকুয়েশন আমার জানা হয়ে গেল, k এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই তো আমি সিডির ইকুয়েশন জেনে গেলাম। এবার আমরা করব কি, দুটো সরলরেখার সমাধান বের করব। দুটো সরলরেখা ধরো এবি আর সিডি এর সমাধান কোনটা, এই ডি পয়েন্টটা, মানে কি যে পয়েন্টটা দু জায়গাতেই আছে। এবার আমরা সমাধান করতে পারি, সমাধান আমরা ক্লাস 9-এ শিখেছি, হাজার একটা নিয়ম, অপনয়ন, পরিবর্তন, তুলনামূলক। এই যে আমার দুটো ইকুয়েশন আছে, এই যে এই এবির ইকুয়েশন আর সিডির ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমি কার স্থানাঙ্ক পেয়ে যাব, এই ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। এবার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করে দেবো, x1 y1 আর x2 y2 মধ্যে দূরত্ব বের করে দিলে লম্ব দূরত্ব পেয়ে যাবো। x1 y1 আর x2 y2 মধ্যে লম্ব দূরত্ব কি হয়, দূরত্ব কি হয়, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এইভাবে আমি দুটো বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব এইভাবে বের করতে পারি। আর নাহলে এই সূত্রটা আছে, এই সূত্রটা মনে রেখে দেবে, সরাসরি খুব সহজে হয়ে যাবে। বোঝা গেল? এইখানে অবধি আমাদের মোটামুটি কম বেশি আমাদের সরলরেখাতে যা কিছু লাগবে আমাদের সরলরেখাতে, সেইগুলো আমাদের মোটামুটি বলা হয়ে গেল। আর খালি দু একটা ছোট ছোট জিনিস আছে, তাও বলে দিই, এইগুলো হয়তো এখানে লাগবে না, সরাসরি লাগবে না, কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে লাগতে পারে, তাও বলে দিচ্ছি। ধরো তোমরা দুটো বিন্দু বলে দিয়েছে, তাদের মধ্যবিন্দু কী করে বের করবে, x1 y1 আর x2 y2 এই দুটো বিন্দু মধ্যবিন্দু হয় x1, x2 by 2 আর y1 প্লাস y2 by 2। এবার ধরো তোমায় বলে দিল এই ধরো একটা সরলরেখা আছে, ঠিক আছে, ধরো এই সরলরেখার উপর এইখানে a একটা বিন্দু আছে x1, y1, আর ধরো না এখানে b একটা বিন্দু আছে x2, y2। এখানে কোনো একটা পয়েন্ট p এই সরলরেখাটাকে n:n অনুপাতে বিভক্ত করেছে। তার মানে আমার বলতে চাইছে AP/BP সমান কত, m/n, এটা আমার বলতে চাইছে। তোমার বলবে p বিন্দু স্থানাঙ্ক বের করতে, তখন কি করে করবে, এই যে জানবে এই m দিয়ে অপোজিট দিকটাকে গুণ করবো, তাহলে m দিয়ে কাকে গুণ করবো, x2 কে, আর n দিয়ে কাকে গুণ করবো, x1 কে, তাহলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এটা হচ্ছে আমার x পার্টটা। y পার্টটা কি হবে তেমনি সেম, m দিয়ে কাকে গুণ করবো, y2 কে, n দিয়ে কাকে গুণ করবো, y1 কে, বাই m প্লাস n। এই সূত্র দিয়ে এইটা হয়েছে। যদি আমি বলতাম দেখো এই যে বললাম এটা হচ্ছে কার স্থানাঙ্ক, দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে ধরো না এই একটা সরলরেখা আছে x1 y1, এই একটা বিন্দু আছে x1 y1, এই একটা বিন্দু আছে x2 y2, এদের মধ্যবিন্দু ধরো না এইটা। তাহলে যদি মধ্যবিন্দু p হয়, তাহলে নিশ্চয়ই এই দুটো পার্টের অনুপাত কত, 1:1, 1:1। তো তাহলে AP/BP কত হবে, মধ্যবিন্দু হলে 1:1, দুটোই সেম। তাহলে এখানে m এর জায়গাতেও 1 বসবে, n এর জায়গাতেও 1 বসবে। এই সূত্রটাতে m এর জায়গাতে 1 আর n এর জায়গাতে 1 বসিয়ে দাও, তাহলে দেখো 1 × x2 মানে কত x2, 1 × x1 মানে কত x1 বাই 1 প্লাস 1, একইভাবে 2, আর এদিকটা দেখো 1 × y2 মানে y2, 1 × y1 মানে y1 বাই 1 প্লাস 1 মানে কত 2। তাহলে দেখো দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে x1 প্লাস x2 বাই 2 প্লাস y1 বাই y2 বাই 2। এখন যে তিনটে ক্লাসে যে সমস্ত ভিডিও, তিনটে ক্লাসে যা কিছু আমার এই যে সূত্রগুলো বলা আছে, যা কিছু আকারগুলো বলা আছে, তোমরা
সব থিওরিগুলো খুব ভালোভাবে মন দিয়ে দেখবে, মন দিয়ে বুঝবে, তাহলে দেখবে অঙ্ক করতে তোমাদের এই সরলরেখার অঙ্কগুলো করতে মজা লাগবে, মানে মনে হবে না যে সূত্র মুখস্থ করছি অঙ্ক করছি। তো এইগুলো করার পরে তুমি অঙ্কগুলো করে দেখবে অনেক অঙ্ক তুমি নিজে থেকেই সলভ করতে পারবে। কিছু তো তারপর তোমাদের পার্সোনাল স্যারেদের হেল্প লাগবে, কিন্তু আশা করছি তোমাদের এইগুলো শেখার পরে অঙ্কগুলো বুঝতে বা কনসেপ্ট তোমাদের অনেক ক্লিয়ার হবে, আর তোমাদের পরবর্তী সময় এই সরলরেখার অঙ্কগুলো করতে যথেষ্ট সুবিধা হবে।